ওয়েলকাম টু জিলেট একাডেমি। তো আজকে আমরা বেসিক্যালি কয়েকটা ডাউটস যেটা আমি বারবার আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা আমাদের কন্ট্যাক্ট ফর্মে বা আমাকে পার্সোনালি কল করেও অনেকে জিজ্ঞেস করেছে, এবং আমাদের যে ব্লগ আছে সেখানে কমেন্ট সেকশনও জানিয়েছে, এবং ইউটিউবের যে কমেন্ট সেকশন আছে সেখানেও অনেকে জানিয়েছে। তো বেসিক্যালি আমি কয়েকটা ডাউট পরপর পরপর নেব, যেগুলো আমরা বিভিন্ন আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে সেখানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কোয়ারিজগুলো পেয়েছি। তো আমি ওয়ান বাই ওয়ান সেই কোয়ারিজগুলো তোমাদের জন্য রিজলভ করবো একে একে। তো একটু তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তোমরা যারা যারা ডাউটস গুলো জিজ্ঞেস করেছিলে তাদের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, এবং নট অনলি তাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। এই ধরনের ডাউটস গুলো স্টুডেন্টদের মাথায় জেনারেলি এসে থাকে, তো ওই জন্য আমরা যেটা করতে চাইছি যে এই ভিডিওটাকে যদি আমরা পাবলিশ করি, তাহলে বাকি যারা এই জিনিসগুলো ডাউটস হয়তো জিজ্ঞাসা করনি কিন্তু তোমাদের মনের মধ্যে আসছে, তো সেই জিনিসগুলোর একটা মোটামুটি তোমাদের কাছে ক্ল্যারিটি চলে আসবে, মোটামুটি একটা আইডিয়া তোমাদের কাছে চলে আসবে। তো প্রথম প্রশ্ন আমি তোমাদের কাছে যেটা নেব সেটা হচ্ছে যে স্যার, জিলেটে কি টিএফডব্লিউ অ্যাপ্লিকেবল আছে, বা জিলেটে কি টিএফডব্লিউ বলে কোনো কোটা আছে? দেখো, যদি আমরা অফিসিয়াল ব্রশিওর হিসাবে যাই, তাহলে জিলেটের ক্ষেত্রে কিন্তু কোনো টিএফডব্লিউ কোটা হয় না। এখানে কোনো টিএফডব্লিউ কোটা হয় না, বা এখানে তোমাকে কোনো টিএফডব্লিউ কোটাকে অ্যালাউ করা হবে না, বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট বোথ কলেজেস, ঠিক আছে? যেটা তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে দেখেছো, বা যারা ডাইরেক্ট বিটেক করছে তাদের ক্ষেত্রে তোমরা দেখো যে টিএফডব্লিউ কোটা বলে একটা কোটা থাকে। ডিপ্লোমার ক্ষেত্রে তোমরা দেখেছো, অনেকে পেয়েছো অনেকে পড়ছো। কিন্তু জিলেটের থ্রু দিয়ে যখন আমরা অ্যাডমিশন নিই, এমনিতে সিট খুব কম থাকে, 12টার কাছাকাছি সিট থাকে। সেখানের মধ্যে দিয়ে আদার্স যে কোটাগুলো রয়েছে, যেমন এসসি এসটি ওবিসি, আর তোমাদের যেটা এখন নতুন যে কোটাটা বার করেছে, এটা ফিনান্সিয়ালি উইকার সেকশন যেটা তোমাদেরকে বার করেছে। তো বেসিক্যালি সেই কোটাগুলোকে নেবার পরে অলরেডি জেনারেলের জন্য খুব কোটা কম পড়ে থাকে। তো এর ওপরে যদি টিএফডব্লিউ কোটাকে অ্যালাউ করা হয়, তাহলে এই স্পেসটা পাওয়া যাবে না, কারণ সিট মাত্র 12টা এক একটা কলেজে, বুঝতেই পারছো। তো পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা ভাগ করতে যাই, তাহলে দেখবে একটা সিটের কমে তো আমরা যেতে পারবো না। আমার যদি ফ্র্যাকশনটা 0.5 0.2 0.3 এরকম আছে, এরকম তো করতে পারবো মিনিমাম। আমার কোটা হিসাবে যদি স্প্রেড করতে হয় বা ডিভিশন করতে হয়, আমার কাছে মিনিমাম একটাই সিট থাকে। তো ওই কারণে বেসিক্যালি আমাদের এখানে কোনো টিএফডব্লিউ কোটা থাকে না, ঠিক আছে? তো এটা হলো প্রথম ডাউট যেটা অনেকেই জিজ্ঞেস করেছে। তো আমরা স্যার কি কোনো রকমের স্কলারশিপ পেতে পারি? ধরুন আমরা গভর্নমেন্টে পেলাম না, প্রাইভেটে পেলাম, তো এমন কোনো কি পসিবিলিটি রয়েছে যে আমাদের কাছে কোনো রকম মানে টিএফডব্লিউ ইকুইভ্যালেন্ট বা টিএফডব্লিউ টাইপের কিছু কি রয়েছে যেটা আমরা পরবর্তীকালে অ্যাভেল করতে পারি? মানে আমরা স্যার মেরিটোরিয়াস স্টুডেন্ট আছি বা আমরা ভালো করে পড়াশোনা করছি, কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য বেসিক্যালি আমাদের মনে হচ্ছে যে আমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো না, বা ফিনান্সিয়ালি আমাদের ফ্যামিলি সেগুলো ভাবে সাপোর্ট করতে পারবে না। তো স্যার কি কি অপশনস রয়েছে আমাদের কাছে? তো প্রথমে যেটা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের যে বারবার যেটা প্রশ্ন, যে টিএফডব্লিউ যেহেতু নেই, তাহলে তুমি এমনি তোমাকে নর্মাল অ্যাডমিশন করতে হবে কাউন্সিলিং এর থ্রু দিয়ে, সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক। দেখো, অ্যাজ সাচ গভর্নমেন্টে সেরকম কিছু ফিসের ব্যাপার থাকে না, তো তোমরা ইজিলি সেটাকে বিয়ার করতে পারবে। আর সেকেন্ডলি প্রাইভেটের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তো প্রাইভেটের ক্ষেত্রে যেটা আমার নলেজে আছে বা যেটা আমি দেখেছি মোটামুটি রিসার্চ করে, যেটা যে আমি এত বছর ধরে পড়াচ্ছি, যখন রিসার্চ করে জানতেও পেরেছি, যদিও বা সেটা চান্সেস খুব কম, কিছু ভালো ইউনিভার্সিটি রয়েছে বা ভালো কিছু কলেজ রয়েছে, প্রাইভেট কলেজ, যারা কি করে হাফ ফ্রিশিপ অ্যান্ড ফুল ফ্রিশিপ বলে দুটো অপশন তারা রাখে, ঠিক আছে? এটা মেনলি তোমাদের যারা ডাব্লিউবিজেই ক্যান্ডিডেট থাকে, মানে যারা যারা 4 ইয়ার্স এর বিটেক করছে তাদের জন্য মেনলি অ্যাপ্লিকেবল হয়। বাট এটা কিছু জায়গাতে, মানে কিছু ভালো কলেজ রয়েছে যেগুলো প্রাইভেট টপ কলেজ, যেখানে কিন্তু তোমাদেরকে মানে যারা ল্যাটারাল এন্ট্রি তাদেরকেও কিন্তু এটা প্রোভাইড করে, বাট সেটার সংখ্যাটা খুবই কম। মানে হার্ডলি ধরে রাখো একজন কি দুজন পেতে পারে, ঠিক আছে? ফুল ফ্রিশিপ মানে কি, তোমার শুধুমাত্র এক্সামের যে সমস্ত রেজিস্ট্রেশন ফিস গুলো রয়েছে সেইগুলোকে তোমাকে দিতে হতে পারে, মানে যেগুলো নমিনাল যে ফিস গুলো থাকে এক্সাম ওরিয়েন্টেড, সেইগুলো তোমাকে দিতে হয়, এবং আদার্স যে চার্জেস গুলো থাকে কলেজের সেইগুলোকে দিতে হয়। কিন্তু টিউশন ফিস যেটা মেন থাকে, মানে ধরো তোমার 45,000 তোমার সেমিস্টার, একটা এক্সাম্পলের জন্য বলছি, 45,000 এর মধ্যে তোমরা যদি তার ব্রেকআপটা দেখো, তো অ্যারাউন্ড দেখবে 38-40 এরকম কাছাকাছি তোমার টিউশন ফিসটা থাকে, আর বাকি যেগুলো থাকে আদার্স চার্জেস গুলো থাকে। তো ফুল ফ্রিশিপের বলতে অর্থ এটাই যে টিউশন ফিস যেটা থাকে, মানে তোমার যদি 45,000 সেমিস্টার হয়, তার মধ্যে তোমার যে 38,000 কি 40,000 এর মতন যেটা তোমার টিউশন ফিস থাকে, সেটাকে পুরোপুরি মুকুব করে দেওয়া হয়, ঠিক আছে? এবং এটা বেসিক্যালি হয় দুটো তিনটে প্রসেসের উপর ডিপেন্ড করে বেসিক্যালি হয়। একটা নাম্বার ওয়ান যেটা হয় সেটা হচ্ছে এক্সেপশনালি গুড, যেটা রেজাল্ট যারা খুব ভালো করছে, হ্যাঁ, মানে যাদের পারফরমেন্স খুবই বেটার, মানে ধরো 10-এর মধ্যে তুমি 8.5 9.5 ক্লাসের মধ্যে তুমি টপ করেছো, এরকম ধরনের ক্যান্ডিডেটকে জেনারেলি অ্যাপ্লাই করতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে তার সাথে সাথে তোমার ফ্যামিলি কন্ডিশন বা ফ্যামিলি ইনকাম যেটা আছে সেটাকে অবশ্যই সেটা লো দেখাতে হবে। তো এটা মেন দুটো ক্রাইটেরিয়া। আর হাফ রিসিপ্টটাও সেই একই জিনিস, মানে ধরো যারা হয়তো র্যাঙ্ক 1 করতে পারেনি বা র্যাঙ্ক সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, বাট স্টিল তারা মোটামুটি 80% 90%-এর কাছাকাছি নাম্বার পেয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু হাফ রিসিপ্ট দেয়। মানে ওই যেটা বললাম যে 45,000 এর মধ্যে যেটা 40,000 তোমার টোটাল টিউশন ফিস, সেটার মধ্যে তোমার 20,000 ওরা
মুকুব করে দেয়, এবং 20% বাকি যে 20% রয়েছে সেটা তোমাকে পে করতে হয়। তো এই দু ধরনের অপশন বেসিক্যালি তোমরা দেখতে পাবে। আচ্ছা, অনেকের প্রশ্ন, স্যার এটা কি সব কলেজেই পসিবল? এটা সব কলেজে বাবা দেয় না, এটা কিছু কিছু কলেজেই দেয়। তো আমি নামগুলো ওপেনলি তোমাদেরকে বলছি না, বাট কারোর যদি ডিটেলসে জানার থাকে স্যার কোন কোন কলেজে এইগুলো অ্যাপ্লিকেবল আছে না আছে, আমাকে পার্সোনালি পিং করতে পারো। আমি তোমাদেরকে সেই ইনফরমেশনগুলোকে প্রোভাইড করে দেবো, এবং তোমরা ফার্দার যদি অ্যাডমিশন নাও সেখানে তোমরা সেই জিনিসগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আবারও বলছি, এগুলো কোনো 100% গ্যারেন্টি নয়। যেমন টিএফডব্লিউ তোমাদেরকে 100% গ্যারেন্টি দেয় ডিউরিং দ্য কাউন্সিলিং, কিন্তু এটা তোমার 100% কোনো মানে কেউ গ্যারেন্টি দিতে পারবে না। বাট স্টিল কিছু কিছু ভালো কলেজে এই অপশনগুলো আছে, তো তোমরা সেগুলোকে চাইলে তোমরা অ্যাভেল করতে পারো। তো এটা ছিল অল অ্যাবাউট টিএফডব্লিউ। আচ্ছা, নেক্সট যেটা ডাউট, যেটা আমি দেখতে পাচ্ছি যে বহু লোক করেছে, কমেন্টেও করেছে ইউটিউবের, অ্যান্ড আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপও করেছে এবং বিভিন্ন চ্যানেলেও যেটা পোস্ট করেছে, সেটা বারবার আসছে যে স্যার ডাব্লিউবিজেইর ক্যান্ডিডেট এবং জিলেটের ক্যান্ডিডেট দুজনেই একই ইয়ারে গিয়ে যখন পাস আউট হচ্ছে, তখন কি স্যার দুজনেরই কি ভ্যালুটা সেম থাকছে, নাকি ডাব্লিউবিজেইদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বা এই ধরনের প্রশ্নটা দেখছি আমি বারবার করেছে। ঠিক আছে, মোটামুটি 4-5 জন একই ধরনের প্রশ্ন করেছে। তো দেখো আমি একটুখানি ক্লিয়ার করে দিই। যেগুলো রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল, মানে ধরো এত বছর ইন্ডাস্ট্রিতে আছি, যেগুলো আমরা দেখছি স্টুডেন্টদের সাথে ঘটেছে, আমি তোমাকে সেইগুলো বলতে পারি এবার। এবং এর ভেতর থেকে তুমি কি ইনসাইটস নেবে, বা তুমি কি ডিসিশন নেবে, বা তোমার কি মনে হচ্ছে, সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো কিছু চাপিয়ে দেবো না, বা আমি কোনো কিছু এখানে তোমাকে কোনো ডিসিশন আমি দেবো না। আমি শুধু যে এক্সপিরিয়েন্সগুলো বা যে জিনিসগুলো আমি গ্যাদার করেছি লাস্ট 11-12 বছর ধরে আমি পড়াতে গিয়ে যেটা দেখেছি, এবং সেটার বেসিসে তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, দেখো, প্রথমত এই যে সিস্টেমটা যেটা রয়েছে, স্ট্রিম চেঞ্জের ব্যাপারটা, এটা কিন্তু আগে ছিল না। মানে আমরা যখন জিলেট পড়ানো শুরু করেছি তখন এই সিস্টেমটা ছিল না। তখন একটা সার্ভের ছেলে বা একটা সিভিলের ছেলে কিন্তু একটা সিভিলই নিতে পারতো, একটা মেকানিক্যালের ছেলে কিন্তু মেকানিক্যাল বা ওই ধরনের ট্রেডই নিতে পারতো। ঠিক আছে, আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না যে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট সে ভালো র্যাঙ্ক করে কম্পিউটার সায়েন্সও নিতে পারে। তো আগে যেহেতু এই ব্যাপারটা ছিল না, তো আগেই চান্সেসগুলো অনেকটা তুলনামূলক কম ছিল। কিন্তু এখন রিসেন্টলি সিলেবাস চেঞ্জ হওয়ার পরে এবং এই এআইসিটি থেকে নতুন এই রুলটা আসার পরে যেটা দেখা যাচ্ছে কি, যে কোনো ডিপ্লোমা ক্যান্ডিডেট যে কোনো স্ট্রিমে তার ব্যাচেলার ডিগ্রিটা করতে পারে। এখানে অ্যাজ সাচ কোনো গাইডলাইন নেই, বাট অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। এতে এবার সমস্যাটা কি হয়, যে সে হয়তো ভালো একটা জিলেটে র্যাঙ্ক করে পিসিএমটাকে ভালো করে সে ক্লিয়ার করে হয়তো ভালো একটা র্যাঙ্ক করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিল, লেটসে ধরো যাদবপুরে নিয়ে নিল, বা কল্যাণীতে নিয়ে নিল, বা জলপাইগুড়িতে নিয়ে নিল। এবার যেটা প্রবলেম হয় ইন্টারভিউতে, যেটা বারবার দেখা যাচ্ছে, বা ইন্টারভিউতে যেটা ছেলেপিলেরা ফেস করছে, সেটা হচ্ছে যে তারা হয়তো টেকনিক্যাল রাউন্ড ক্লিয়ার করে দিচ্ছে, তারা হয়তো এইচআর রাউন্ড ক্লিয়ার করে দিচ্ছে, বাট তাদের যে পিআই সেকশনটা থাকছে বা পার্সোনাল ইন্টারভিউটা থাকছে, অনেক ক্ষেত্রে তাদেরকে যখন জাস্টিফিকেশন দিতে বলছে যে কেন তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে তুমি এইটা করতে আসছো, মানে কম্পিউটার সায়েন্স পড়তে আসছো, তারা কিন্তু সেটা ওয়েল অ্যাওয়ার থাকছে না, এবং তারা কোনো জায়গায় সেটা প্রিপেয়ারও হচ্ছে না। দেখো, আজকে একটা বিটেকের ছেলের সাথে ডিপ্লোমা ছেলের একটা বড় ডিফারেন্স এটাই, আজকে একটা বিটেকের ছেলেরা কিন্তু, মানে তোমরা অনেকেই জানো এবং অনেকে জানেও না, তাদের কিন্তু প্রথম কথা হচ্ছে যে তাদের কলেজ থেকে খুব ভালোভাবে এই গ্রুমিং গুলো করানো হয় এবং ইন্টারভিউ প্রিপারেশন গুলো করানো হয়। অনেকের কলেজে যেটা করানো নাও হয়, তারা কিন্তু বাইরে থেকে এই প্রিপারেশন গুলো নেয়। অনেক কনসালটেন্সি আছে এবং অনেক ইনস্টিটিউট আছে যারা এইগুলোকে করায়। তো বিটেকের ছেলেরা কিন্তু তোমাদের থেকে একটা স্টেপ এগিয়ে আছে এই জায়গাতে। কিন্তু ডিপ্লোমার ছেলেরা, এটা আমি আজকে থেকে নয়, আমি যবে থেকে পড়ানো শুরু করেছি আমি তবে থেকে দেখছি এই জিনিসগুলো, ডিপ্লোমার ছেলেরা এগুলো খুব হালকাতে নিয়ে নেয়। তারা ভাবে এই জিনিসগুলোকে স্যার অতটা গুরুত্ব নয়। কিন্তু এর ফলে কি হয়, তাদের, আমি বলছি না যে টেকনিক্যাল কিছু প্রবলেম আছে বা তাদের প্রিপারেশনে কিছু প্রবলেম আছে, কিন্তু তাদের মেন যেটা সমস্যা আমি দেখতে পাই, যেটা বহুদিন ধরে দেখছি, যে তাদের এই জিনিসটার জন্য, পার্টিকুলারলি এই প্রবলেমটার জন্য তারা এটাকে হালকাতে নিয়ে নেয়, যার ফলে প্রিপারেশনটা খুব 100% হয় না, এবং যার ফলে অনেক ক্ষেত্রে তারা আয়দার তারা কম্পেনসেশনে কম্প্রোমাইজ করে, নয়তো তারা প্যাকেজে কিছু প্রবলেম হয়ে যায়, নয়তো তারা ইন্টারভিউ ক্লিয়ার করতে পারে না। বুঝতে পেরেছো? মানে টপ 10 কোম্পানি আসলে তারা হয়তো দেখা যাচ্ছে যে ফার্স্ট 5টা কোম্পানিতে কোনো না কোনো ভাবে তারা সিলেক্ট হতে পারছে না। তার মেজর কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পিআই। ম্যাক্সিমাম ফেলিওর যেটা দেখা যায় পিআই। কারণ আমি এরকম অনেক ক্যান্ডিডেট আমার কাছে আছে যারা কিন্তু টেকনিক্যাল রাউন্ড সমস্ত কিছু ক্লিয়ার করে দেয়, সমস্ত কিছু হয়ে যায়, কিন্তু আলটিমেটলি তাদেরকে সিলেক্ট করে না। তার কারণ এটাই, তারা পিআইটাকে ভালো করে রেডি করতে পারে না, এবং এটার মেজর প্রবলেম, তারা ডিপ্লোমা থেকে তাদের এই বাজে অভ্যাসটা তৈরি হয়ে গেছে। দেখো, এটা বলতে কোনো লজ্জা নেই, ডিপ্লোমা লেভেলে বেশিরভাগ যেটা হয়, খুব আমি যতদূর জানি, আমার কাছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের স্টুডেন্টরাই আসে, তো আমি যেটুকু জানি কিছু প্রাইভেট কলেজ ছাড়া এবং দু একটা গভর্নমেন্ট কলেজ ছাড়া কিন্তু বেশিরভাগ জায়গাতে এই ধরনের জিনিস নিয়ে কোনো রকম প্রিপারেশন সেরকম হয় না সাচ। ঠিক আছে, যা করে ছেলেরা ওই নিজেরাই যা করে, সিনিয়রদের থেকে একটু জানে টানে নিজেরা প্রিপারেশন করে। কিন্তু বিটেকের ছেলেমেয়েরা এই ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তো সেটাকে কমপ্লিট করতে গেলে তোমাকে যেটা টেকনিক্যালের সাথে সাথে যেটা বেশি ফোকাস করতে হবে, সেটা হচ্ছে তোমাকে পিআইটাকেও ভালো করে, মানে ইন্টারভিউর জন্য তোমাকে ভালো করে রেডি করতে হবে। সেটা তুমি যদি রেডি করে দাও, আমার কাছে এই যে প্রশ্নটা তোমরা করছো যে স্যার ডাব্লিউবিজেই এবং জিলেটের যে ক্যান্ডিডেট, তাদের কি ইকুয়ালি প্রিফারেন্স পাবে? ডেফিনেটলি ইকুয়ালি প্রিফারেন্স পাবে। ঠিক আছে, হ্যাঁ, এবার কিছু ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, কিছু
কিছু কোম্পানির ক্রাইটেরিয়া এটাই থাকে, কিছু কোম্পানির ক্রাইটেরিয়া এটাই থাকে যে তোমার 2 ইয়ার্স এর গ্যাপ রাখা যাবে না, 3 ইয়ার্স এর গ্যাপ রাখা যাবে না, বা থ্রু আউট তোমাকে 65% মার্কস তোমাকে পেতে হবে। তো এই ধরনের জিনিসগুলোতে কিছু ট্রিক্স তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে যে তোমার যদি এইচএস এর, ধরো এইচএস তুমি দিয়েছো, এইচএস তোমার ভালো পার্সেন্টেজ নেই, তাহলে তুমি ওটাকে স্কিপ করে যেতে পারো। স্কিপ করে গিয়ে তোমার যেটা ক্লাস 10 এবং প্লাস ডিপ্লোমা, যেহেতু তুমি ডিপ্লোমা করেছো তো ক্লাস 10 প্লাস ডিপ্লোমা তুমি দেখাতে পারো, যেটা তোমার বেটার পার্সেন্টেজ আছে। আর যদি তোমার পার্সেন্টেজ 12-এও ভালো থাকে তাহলে তুমি সেটাকে দেখাও। তো এইভাবে এই জিনিসগুলো তুমি এডুকেশনাল জিনিসগুলোকে ম্যানেজ করতে পারো। আর প্রিপারেশনের ক্ষেত্রে দেখো, যদি অ্যালাউ করে দেয় বাট স্টিল তোমার বেশি প্রিপারেশন আছে, তুমি এইভাবে জিনিসগুলোকে ট্যাকেল করো ইন্টারভিউতে, যে না তুমি কোনো গভর্নমেন্টের প্রিপারেশন নিয়েছিলে বা কোনো আইআইটি জেই এর প্রিপারেশন নিয়েছিলে, বা এই ধরনের কোনো টেকনিক্যাল এক্সাম বা কোনো গভর্নমেন্ট এক্সামের বা কোনো কম্পিটিটিভ এক্সামের তুমি প্রিপারেশন নিয়েছিলে সেই 1-2 বছর, তাই জন্য তুমি ভর্তি হতে পারোনি। তো এইভাবে তুমি যদি জিনিসগুলোকে রেডি করো, এবার এটা দেখো, এটা আমি একটা ওভারঅল আইডিয়া দিলাম তোমাকে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো মেজর যেটা স্টুডেন্টরা ফেস করছে সেটা, হ্যাঁ, এটা কিন্তু অনেকে এটা ভাবছে যে শুধু জিলেট করেছে বলেই তার সে ভালো প্যাকেজ পাচ্ছে না এবং সে জয়েন্ট দিয়ে যাচ্ছে বলেই 4 বছর ডিগ্রি আছে বলেই ভালো হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। তার ব্যাকগ্রাউন্ডে মেজর দুটো কারণ আমি তোমাদের কিন্তু বলে দিলাম। যেটা নাম্বার 1 তোমাকে কি বললাম, যে পিআইতে খুব খুব পুয়ার পারফরমেন্স, যেটা আমার ব্যাচের স্টুডেন্টদেরও আমি দেখেছি যারা যাদবপুর থেকে পাস আউট হয়েছে, অনেকেই আনপ্লেসড হয়েছে বা ভালো প্যাকেজ পায়নি। তাদের মেজর কারণ হচ্ছে এটা যে পিআইতে তারা খুবই খুবই পুয়ার, হ্যাঁ, এবং সেটা তারা ইমপ্রুভমেন্ট করেও না। আর সেকেন্ডলি যেটা বললাম, যে তারা গ্যাপ যাদের আছে বা যাদের এই ধরনের এডুকেশনাল প্রবলেম যাদের রয়েছে, মানে পার্সেন্টেজ ভালো নেই, তারা কিন্তু সেটাকে জাস্টিফাই করতে পারে না। তো এই দুটো তিনটে এরিয়াকে তুমি যদি স্ট্রং করতে পারো, তাহলে কিন্তু তোমার, আমার মনে হয় যে ডাব্লিউবিজেই ক্যান্ডিডেটের সাথে জিলেটের অ্যাসাচ কিছু প্রবলেম থাকবে না। বাট আমার রিকোয়েস্ট এটাই থাকবে, খুব বেশি চেঞ্জেস করো না। মানে সিভিল থেকে কম্পিউটার সায়েন্স, সিভিল থেকে একবারে মানে সেই পাওয়ার ইঞ্জিনিয়ারিং চলে যাচ্ছি, এই জিনিসগুলো করো না। তাতে কিন্তু তোমার এই যে চান্সেস গুলো যেটা বললাম, যে সিলেকশন না হওয়ার চান্সেস গুলো, এটা কিন্তু আমি 100% বলবো না, বাট অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাসিলারেট করে দেয় তোমার কেরিয়ার। তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে যদি তোমরা রিলেভেন্ট ট্রেডের মধ্যে সুইচ করতে পারো, সেটাই কিন্তু তোমার বেস্ট অপশন, তাহলে কিন্তু তোমার জাস্টিফিকেশন একটা জায়গা থাকে। তো যাই হোক, এছাড়া অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, বাট আজকের এই ভিডিওটা যেহেতু একটা শর্ট ভিডিও, তো অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপাতত এই দুটো প্রশ্নকেই আমি তোমাদের মধ্যে তুলে ধরলাম। আর নেক্সট আমরা পরের যে সেশন বা পরের যে আমরা সিরিজটা আনবো, সেখানে আমি বাকি প্রশ্নগুলো আপাতত ডিসকাস করবো। তো আমি একটু ওভারঅল তোমাদের ব্যাকআপ দিয়ে দিচ্ছি, বা ওভারঅল একটা ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। নাম্বার 1 যেটা আমি বলেছিলাম, টিএফডব্লিউ কোটা তোমাদের নেই, তোমরা ফ্রি শিপ বা হাফ শিপের জন্য তোমরা কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারো। ডিটেলস জানার হলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আর সেকেন্ডলি যেটা বললাম, ডাব্লিউবিজেই এবং জিলেট বোথ ক্যান্ডিডেটকে ইকুয়ালি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু প্লেসমেন্টের ক্ষেত্রে বা প্যাকেজের ক্ষেত্রে যে তিনটে তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে যে গ্যাপ, ইয়ার গ্যাপ, পার্সেন্টেজ অ্যান্ড পিআই পার্সোনাল ইন্টারভিউয়ের যে প্রিপারেশন, সেটা কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে রয়েছো ডাব্লিউবিজেই ক্যান্ডিডেট থেকে। তো সেই জায়গাটা মেক শিওর করো যেন বেটার হয়। এই জিনিসগুলো যদি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম ডিফারেন্স থাকবে না। তো আপকামিং ডেসে 2026-এ যারা কাউন্সিলিং করবে, তারা এই জিনিসগুলো যদি মাথায় রেখে তোমরা যদি ভালো স্ট্রিম চুজ করো বা কাউন্সিলিংটা ভালো করে করো, তাহলে কিন্তু তোমাদের একটা বেটার ফিউচার তোমরা এক্সপেক্ট করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে এত অব্দি রইলো। পরের যে আমার প্রশ্নগুলো রয়েছে বা ডাউটস গুলো রয়েছে, যাদের প্রশ্নগুলো আজকে সলভ করতে পারলাম না, আমরা নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, এবং আগামী দিনে আরো অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন, যেগুলো ইউটিউব চ্যানেলে সাধারণত ডিসকাস হয় না, সেগুলো আমি তোমাদেরকে দেবো। কারণ লাস্ট 11-12 বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে খুব ডিটেলে জিনিসগুলোকে নিয়ে জড়িত আছি, ওই জন্য আমি ডিটেলে তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিতে পারবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো।